হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলো শুরু করা যাক গল্প। প্রিয় বন্ধু, আমার স্বামী থাকতো বাহিরে, আমি বাড়িতে একা একাই থাকতাম। আমার শ্বশুর শাশুড়ি ওনারা গ্রামে বসবাস করতেন। ওনারা হয়তো 6-9 মাস পরে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য শহরে আসতেন। তো শহরে নিজের বাড়ি রেখে তো আর গ্রামে থাকা যায় না। আর হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে, আসা যাওয়া করে, উনি তো আর একেবারে এসে দেশে থাকতে পারবেন না, কারণ বাহিরে আমাদের নিজেদের ব্যবসা ছিলেন। তো সব কিছু ভালোই চলছিল। তো অনেক আগে থেকেই আমাদের বাড়ির যে কাজের ছেলেটা, ও অনেক আগে থেকেই আমাদের বাড়িতে কাজ করে। ওর নাম ছিল রনি। তো রনি খুবই ইয়াং ছিল, হ্যান্ডসাম ছিল, খুব বিশ্বস্ত ছিল। আমার হাজব্যান্ডের সাথে মোটামুটি ভালো একটা রিলেশন ছিল, যার কারণে ওকে আমি কাজে রেখেছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড দেশে আসলো। ও 2 বছর 1.5 বছর এভাবে পরপরই আসে। কখনো 6 মাস, কখনো 9 মাস এভাবেই আসতো বাড়িতে। তো লাস্টের বার যখন ও আসলো, আসার পরে ও খুবই অসুস্থ হয়ে পড়েছিল। ওর হেলথের সমস্যা হয়েছিল। আমি ওকে ডাক্তার দেখালাম। অন্যদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই গ্রাম থেকে চলে আসলো। আসার পরে ছেলে যে কদিনই ছিল, আমার শ্বশুর শাশুড়িও এখানে অবস্থান করে। আমরা একসাথে মিলেমিশে ডাক্তার দেখাই। ওনার অনেক সেবা যত্নের পর ওনার ডাক্তারি সমস্ত রিপোর্ট হয়ে গেল, উনি সুস্থও হয়ে গেল। তারপর বলতেছে যে, দেখো পদ্মাবতী, এখন তো আর থাকা যায় না বাড়িতে, এখন আমাকে যেতে হবে বাইরে, তো ব্যবসার কাজ কাম আছে, সব কর্মচারীদের উপর রেখে দিলে হয়? তুমি কি বলো? তখন আমি বললাম, দেখো যেতে তো হবেই, তবে আমি বলছিলাম কি, তোমার শরীরটা যেহেতু ভালোই না, আর কিছুদিন যদি রেস্ট নিতে পারতে তো ভালো হতো। যাই হোক, ওখানে নিজেদের ব্যবসা বাণিজ্য তুমি ভালো বোঝো। তখন বললো, আমি আর দেরি না করি, আমি চলে যাই। পরে উনি 3 দিনের মধ্যেই দেশ ছেড়ে বিদেশে চলে গেল, যেহেতু আমাদের নিজেদের একটা ব্যবসা আছে। যাওয়ার পরে আরও 1 সপ্তাহ থাকলেন আমার শ্বশুর শাশুড়ি, ওনারাও চলে গেল। আমাকে যাওয়ার সময় বলল, মা যাবা তুমি গ্রামের বাড়িতে? তখন আমি বললাম, মা নিজেদের বাড়ি তো আমি কিভাবে যাই বলুন, কে দেখাশোনা করবে? তাছাড়া এখানেও তো অনেক কিছু দেখার বিষয় আছে, বাড়িঘর এভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না। তাছাড়া আপনারা তো আসলেন, আর আমি কি করতে যাব? কয়েকদিন পরে আবার না হয় চলে আসেন, আর যদি সম্ভব হয় আপনারা এখানে থেকে যান। আমি এইভাবে বললাম। তো বললো, না মা, গ্রামে অনেক গরু বাছুর জায়গা জমি আছে, তুমিও তো জানো, বলো, পুকুর ভর্তি মাছ না থাকলেই মানুষ সব লুটপাট করে খেয়ে ফেলে। আমি বললাম, ঠিক আছে মা, তাহলে যান। পরে আমার শ্বশুর শাশুড়িও চলে গেল। যাওয়ার পর আমার হাজব্যান্ড তো কন্টিনিউ ফোন দিচ্ছে, কথা হচ্ছে আমার সাথে। তো রাত্রে উনি ফোন দিচ্ছে, ফোনে বলতেছে যে, আব্বা, মা, আব্বা চলে গেছে। আমি বললাম, হ্যাঁ সবাই চলে গেছে, আমি বলেছিলাম থাকার জন্য, কিন্তু ওনারা আসলে থাকলেন না। বললো, আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, তোমাকে খুব মিস করতেছি। বললাম, হ্যাঁ আমিও তো অনেক মিস করতেছি, এমনিতেও ইচ্ছে ছিল না যে তোমাকে যেতে দিয়ে, আর কটা দিন থেকে গেলে ভালো হতো। আমার মনটা ভালো নেই, তোমার শরীরটা ভালো না, আমার মনটা কী করে ভালো থাকে বলো? এভাবে বলার পর বলতেছে, মন খারাপ করো না, আমি এবার খুব তাড়াতাড়ি চলে আসব। আসলে তোমাকেও তেমন একটা সময় দিতে পারলাম না, একটু ঘোরাঘুরি করতে পারলাম না। আমি বললাম, না না, সেটা তো ঘোরাঘুরি সময় দেওয়া সব সময় হয়, যেখানে তোমার শরীরের বিষয় সেখানে তো সারা পৃথিবী মাপ। যাকে তুমি ওসব উল্টাপাল্টা টেনশন করো না, ঠিকঠাক মতো ওষুধ খেও। আমি কোথায় চেয়েছিলাম যে তুমি এত তাড়াতাড়ি চলে যাও, আর তাও শরীরের এই অবস্থা নিয়ে? আমার তো সে ভাগ্যও নেই যে আমার অসুস্থ স্বামীর পাশে থেকে আমি সেবা করব, যত্ন করব, তাকে খাইয়ে দেব, তার হাত পা মুছে দেবো। ওসব কথা আর বলে লাভ নেই। তুমি নিজে নিজের যত্ন নিও, রেস্ট নাও। এই কথা বলে রেখে দিলাম। রেখে দেওয়ার পর রান্নাঘরে গেছি, রান্নাটা বসাবো। বসানোর পর কাজকাম সেরে তারপর আমি একটু শুতে যাব, এটা ভেবেই উঠলাম। উঠে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে যেয়ে দেখি যে না, পেঁয়াজ টেয়াজ কিছুই কাটা নেই। তো আমি ছেলেকে ডাক দিলাম, রনি কী ব্যাপার, এগুলো তো কিছুই নাই, তুমি আমাকে ফাটাফাট রেডি করে দাও, আমি রান্নাটা বসিয়ে দিই। তো বলতেছে, মালকিন আসলে দিতেছি। আমি বললাম, আশ্চর্য, দাও। আর পাঁঠার মাংস আছে, ওটা ভিজিয়ে দাও, যেহেতু আমরা 2জন মানুষ, একটু মাংস রান্না করে রাখলে 2 দিন অনায়াসে চলে যাবে, সাথে 2-1টা সবজি করে ফেলবো।
তো এটা বলার পরে ও যায় যায় না, ঠিক আছে, বারবার আমার দিকে কীভাবে তাকাচ্ছে। তো আমি আবার দু একটা করে ধমকও দিচ্ছি। কি ব্যাপার, কাজের কথা বলতেছি, অন্যমনস্ক হয়ে আসো, কি কাজ কামটা তো করতে হবে নাকি? এভাবে বলার পর বলতেছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, বলে যাক, মাংসটা ফ্রিজ থেকে তো বের করে দিল, দেওয়ার পরে মানে ভিজাচ্ছে না, বললাম ভিজিয়ে দাও, পেঁয়াজ কেটে দাও, রান্না বসাবো, আদা রসুনের বাটাটা বের করো, কি তোমাকে এত কিছু বলতে হচ্ছে কেন? তো একটা কাজ করে আর আমার দিকে কীরকম জানি তেড়ে তেড়ে করে মানে আর চোখে তাকায়। তো বিষয়টা আমি প্রথমে মানে আমলে নিই নাই, আমি ভাবলাম এমনি হয়তো বা শরীর ভালো না এই সেই, যাক সেখানেই ক্ষান্ত নয়। তো বলায়া করাইলাম যতটুকু। এখন আমি রান্না করতেছি, ও পিছন থেকে আমাকে জড়াই ধরছে। হ্যাঁ, জড়াই ধরছে, তো আমি ঘুরে ওকে একটা থাপ্পড় মেরে দিছি। আমি বললাম এই এটা কী করলি তুই আমাকে জড়াই ধরছিস কেন? এটা কোন ধরনের অভ্যাস তোর? এগুলো তো জীবনেও দেখি নাই তোর মধ্যে, দেখলে তো তোকে এই বাড়িতে কাজেই রাখতাম না আমি। পরেও কী করলো, আমি বললাম যা বের হয়ে যায় এখান থেকে, খবরদার ফার্দার যদি তোকে আমি এই সমস্ত দেখি, দাঁড়া আমি তোর সাহেবকে ফোন করে সব কিছু বলে দেবো। ও আমাকে, রনি আমাকে বলে যে বলার অবস্থায় রাখলে তো দেবো, তো বলবে তুমি তাই না? এই কথা বলে আমাকে পিছন থেকে মুখটা চেপে ধরে কাপড় গুজিয়ে দিয়ে হাত দুটো বেঁধে ফেললো। বেঁধে ফেলে মানে যেভাবে চুমোচ্ছে ওইভাবে আমার ডাব দুটোকে চাপছে, আবার ও নিজের মতো করে খাচ্ছে। হ্যাঁ, আর অন্যদিকে বুকের মধ্যে ধক করতেছে, ভয় লাগতেছে। ও একটা কথা বলতেছে তোমার দেমাক আমি ভেঙে দেবো, তুমি আমাকে থাপ্পড় মারলে, একটু জড়িয়েই তো ধরেছিলাম, ভালো লেগেছে, তাই এবার তোমাকে ইচ্ছে মতো করবো। এই করে মনে করো ও আমার সব কিছু, আমার দেহটার উপরে হায়নার মতো করে ঝাঁপিয়ে পড়লো। তারপরে পুরো দেহটাকে নিজের মতো করে ভোগ করলো, নিজের মতো করে ভোগ করে নিল। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, শুধু ছটপট করতে থাকলাম, কিন্তু না, সে আমাকে ছাড়ার কোনো নাম গন্ধই নাই। তারপরে কি করলো, সে মনে করো আমার পুকুরের মধ্যে চলে গেল। পুকুরের মধ্যে যেয়ে সেখানে খেতে হ্যাঁ, চুষে একদম ফেনা তুলে দিল। ফেনা তোলার পরে ওর মেশিনটা ওখানে সেট করে স্টার্ট করে দিল। এত জোরে স্টার্ট করেছে মনে হয় যে ও বুলডোজার চালাচ্ছে। হ্যাঁ, তো আমি খুব মজা পাচ্ছিলাম, কিন্তু আমার খুব কষ্টও হচ্ছিল যে ও কেন এটা আমার সাথে করছে। আমি তো আমার স্বামীকে কখনো এভাবে ঠকাইনি। যাই হোক, এখন ওর কাজকাম করার পরে আমি ওকে বললাম, আমার এগুলো মুখ থেকে কাপড়, আমি বললাম খোল। বললো চেঁচাবেন না, তো আমি বললাম না চেঁচাবো না। বলতেছে যদি চেঁচান না, এটা আমার মান সম্মান যাবে না, ঠিক আছে? আমি তো কাজের ছেলে, আমি চলে যাব মালকিন, কিন্তু আপনি কী করবেন? না হয় জেল দিয়ে দিবেন আমাকে, আমার তাতেও কোনো সমস্যা নেই। তখন বললাম কিছুই করবো না, আমার হাতগুলো খুলে ফেল। পরে খুলে দিছে। খুলে দেওয়ার পরে আমি ওয়াশরুমে গেছি, যাওয়ার পরে ফ্রেশ একটা গোসল দিছি। দেওয়ার পর হচ্ছে ও আমার জন্য গরম দুধ আনলো, আমি খাচ্ছিলাম। দুধটা খাওয়া শেষ, তখন আবার ধরে বসছে। হ্যাঁ, ধরে আবারও খেলাইলো আমাকে, ইচ্ছা মতো খেলাইলো। তখন চুপচাপ করেছিলাম, ভাবলাম একটা থাপ্পড় মেরেছিলাম, এই জন্য হয়তো আমার উপরে প্রতিশোধ নিয়েছে। কিন্তু বিষয়টা দেখলাম যখন ওরকম, তখন হচ্ছে আমি ওর সাথে সায় দিলাম। সায় দেওয়ার পরে ও তখনও করলো। ভাবলাম একে শিক্ষা কি করে দেওয়া যায়, আমার সাথেও এগুলা করবে, আমি ওকে এমনি ছেড়ে দেবো, এমনটা তো হতে পারে না। পরে ও আমার কাছে আবার আসলো, আসার পরে ও বললো তুমি যদি মনে মনে ভেবে থাকো মালকিন আমাকে কোনো শিক্ষা দেবে এই সেই, তাহলে ভুল করছো। দেখো খাটনি আমার হচ্ছে মজা, কিন্তু তুমিও পাচ্ছ। এমনিতেও তোমার ও বড় বেটা সারা জীবন বাহিরেই থাকে। আমাকে যদি বলো, আমি কিন্তু প্রতিদিন তোমাকে এভাবে শুধু মজা দিতেই থাকবো। তুমি টেনশন নিও না। কত প্রকারে মজা চাও, কত রকমভাবে চাও, সব রকমভাবে আমি দিতে রাজি। তো একটা মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম। তো এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। অন্যদিকে আমার হাজব্যান্ড বলেছিল যে খুব তাড়াতাড়ি আসবে, সেও চলে আসে। বিষয়টা তার কাছে উন্মোচন হওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে খুবই আমার সাথে রাগারাগি করে। তারপর হচ্ছে
আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এই ধরনের কথাবার্তা। ওই ছেলেটাকে তো বের করেই দিছে। তো আমি বললাম দেখো এই কাহিনী। তারপর থেকে আমার হাজব্যান্ড বলল আসলে আমারই ভুল, আজকের পর আমি আর বিদেশ টিদেশ যাবো না, ব্যবসা বাণিজ্য যা আছে একটা সফর দিব, তাও তোমাকে নিয়ে আমি ওখানে সব কিছু বিক্রি করে দিয়ে দেশে চলে আসবো। আমারই ভুল ছিল ছেলেকে কাজে রাখা এই বাড়িতে। তো ছেলে মানুষ আর কখনো কাজে রাখবো না, সেটা বাহিরে যদি যাই বা না যাই সেক্ষেত্রেও রাখবো না, আর কোনো ইয়াং মেয়েকেও কাজে রাখবো না। আমি অবশ্যই একজন বয়স্ক মহিলাকে কাজে রাখবো। তো তখন থেকে আমাদের বাড়িতে একজন বয়স্ক মহিলা কাজ করে, আর আমার স্বামী আমাকে ক্ষমা করে দেন, আমি ওনার সাথে আছি। পরবর্তীতে আসলে আমি তো বুঝতেই পেরেছি যে আমি একটা মারাত্মক ধরনের অন্যায় করছি। আমি আমার হাজব্যান্ডকে বলি জীবনে আর আমার দ্বারা এই ধরনের অন্যায় হবে না। আসলে আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম, দোষটা আমারও না। এভাবে করে আমার হাজব্যান্ড আমাকে ক্ষমা করে দেয়। তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, দেখো আমার কিন্তু মোটেও কোনো ইরাদা ছিল না যে আমি এই ধরনের কোনো অপরাধ বা অন্যায় বা পরকীয়ার সাথে নিজেকে জড়ায় ফেলবো। অ্যাকচুয়ালি ওটা অ্যাক্সিডেন্ট ছিল, ওখান থেকে একটা মোহে পরিণত হয়েছে। তো আমার সাথে যেটা হয়েছে বা আমি যেটা করছি সেটা একদমই ঠিক হয়নি। সেটা আমার স্বামীকে ঠকানো হয়েছে। আমার সাথে যেটা হয়েছে হয়েছে, যাতে তোমাদের কারোর সাথে না হয়, এই জন্যই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত।